স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। বাংলাদেশকে রাজি করাতে ভারতের প্ল্যান এ, প্ল্যান বি কলকাতা বা মুম্বাইতে না অন্য একটা ভেন্যুতেই নাকি বাংলাদেশের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ আয়োজনের চিন্তা আয়োজক দেশ ভারতের। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। তবে সবকিছুই 10 জানুয়ারি চূড়ান্ত হবার কথা রয়েছে। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপটা খেলতে হলে ভারতের মাটিতেই খেলতে হবে, এরকম খবর কিন্তু রীতিমতো চাউর হয়ে গিয়েছিল। পরবর্তীতে জানা গেছে এরকম কোনো ঘটনাই ঘটেনি। আইসিসি থেকে এই ধরনের কোনো চিঠি দেওয়া হয়নি, এই ধরনের কোনো যোগাযোগ করা হয়নি। একদমই ভুয়া একটা খবর। নতুন একটা খবর, মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলার জন্য নাকি আবারও নতুন করে প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেটা বিসিসিআইয়ের পক্ষ থেকে। বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাকি বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলের ফোন করেছিলেন। বিসিবির একাধিক হাই প্রোফাইল পরিচালকের সঙ্গে কথা বলেছি, মুঠোফোনে তাদের সঙ্গে যখন কথা হচ্ছিল তারা এক কথাই বলে দিয়েছেন এই ধরনের কোনো যোগাযোগই হয়নি, এই ধরনের কোনো কথাই হয়নি। মুস্তাফিজকে আইপিএলে খেলার জন্য কোনো প্রস্তাব বিসিসিআইয়ের পক্ষ থেকে আসেনি। ইনফ্যাক্ট বিসিসিআইয়ের সঙ্গে এই যে সাম্প্রতিক সময়ে এত কিছু ঘটে যাচ্ছে, বিসিসিআই এবং বিসিবি এই ধরনের কোনো আলোচনা মুঠোফোনে বা যে কোনোভাবে আসলে নাকি হয়নি। তবে নতুন খবর যেটা আজকে দুপুর নাগাদ আইসিসিকে বিসিবি থেকে চিঠি দেওয়া হয়েছে, যে চিঠিটা দেওয়ার কথা ছিল এবং যেখানে উল্লেখ করার কথা ছিল কেন ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যেতে চায় না, কোন কোন জায়গায় তাদের শঙ্কা, প্রত্যেকটা জিনিস তারা একেবারে খুঁটিনাটি জানতে চেয়েছে। বিসিবি তাদেরকে সেই খুঁটিনাটিটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, একদম ডিটেলসে জানিয়ে দিয়েছে, অনেক বড় করে আসলে একটা চিঠি দিয়েছে। নিঃসন্দেহে আইসিসি সেটা খতিয়ে দেখবে এবং যৌক্তিক মনে করলে তারা পরবর্তীতে কী সিদ্ধান্ত নেবে সেটাও তারা ভাববে। তবে আইসিসি খুব সম্ভবত জানুয়ারি 10 তারিখের মধ্যে ফাইনাল ডিসিশনটা বিসিবির কাছে জানতে চাইবে। এর মধ্যেই হয়তোবা আমরা জানতে পারবো বাংলাদেশ কি আদৌ বিশ্বকাপ খেলবে, আদৌ কি বাংলাদেশ ভারতের মাটিতে কোনো শর্তে খেলতে যাচ্ছে, নাকি শ্রীলঙ্কার মাটিতেই বাংলাদেশ বিশ্বকাপটা খেলতে যাচ্ছে এবং সেটা আইসিসি ঠিক করে দিচ্ছে। আরও কিছু খবর আছে, আমাদের যারা ভারতের সাংবাদিক বন্ধু আছেন এরকম অনেকের সঙ্গে কথা হয়েছে, তাদের মাধ্যমে জানা গেছে বিসিসিআই বাংলাদেশকে ভারতের মাটিতে খেলানোর জন্য আরও বিকল্প কিছু চিন্তা ভাবনা করছে। অর্থাৎ তারা খুব করে চায় বাংলাদেশ যেন আসলে ভারতের মাটিতে খেলে, বাট সেটা আসলে কিভাবে সম্ভব? বাংলাদেশ তো আসলে স্পষ্ট করে জানিয়েই দিয়েছে ভারতের মাটিতে বাংলাদেশ আর বিশ্বকাপ খেলতে চায় না। তবে বিসিসিআই কিছু প্ল্যান ঠিক করে রেখেছে বা ভারত কিছু প্ল্যান ঠিক করে রেখেছে, প্ল্যান এ এবং প্ল্যান বি। বিসিসিআইয়ের যিনি সহসভাপতি আছেন রাজীব শুক্লা, তার বরাত দিয়ে আমাদের যারা ভারতের সাংবাদিক বন্ধু আছেন এরকম অনেকের সঙ্গে কথা হয়েছে, তাদের মাধ্যমে জানা গেছে বাংলাদেশকে যদি কোনোভাবে রাজি করানো যায় বা প্রস্তাবটা যদি আসলে দেওয়া যায়, তাদেরকে কলকাতা এবং মুম্বাই থেকে খেলাটা সরিয়ে সবগুলো ম্যাচ যদি আসলে চেন্নাইতে করা যায়, সেই প্রস্তাবটাও নাকি তারা প্রস্তুত করে রেখেছে। অর্থাৎ ভারত একটা প্রস্তুতি নিয়ে রেখেছে যে বাংলাদেশকে কোনোভাবে যদি রাজি করানো যায় বা কোনোভাবে রাজি করানোর চেষ্টা করাতে হয়, সেক্ষেত্রে তারা বলবে যে চেন্নাইটা অনেকটা সেফ। কলকাতা এবং মুম্বাইতে, যেহেতু কলকাতায় ওই সময়টায় বিধানসভা নির্বাচন আছে, নিরাপত্তা নিয়ে কিছু শঙ্কা আছে, সো ওই সময়টায় যদি বাংলাদেশকে রাজি করানো যায় যে চেন্নাইতেই সবগুলো ম্যাচ গ্রুপ পর্বে তারা খেলবে, সেটা কিন্তু দারুণ হবে। আদারওয়াইজ তারা আসলে মেনে নিয়ে হয়তোবা শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ যাতে খেলে সেই প্রস্তাবটা হয়তোবা দিতে পারে আইসিসির কাছে। আইসিসি হয়তোবা লজিস্টিক্স সাপোর্ট যেগুলো আছে সেগুলো চিন্তা ভাবনা করবে। ওভারঅল যদি চিন্তা করেন বাংলাদেশের বিশ্বকাপের যে মিশনটা সেটা কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই ধোঁয়াশায় থেকে গেছে। এমন সিচুয়েশনে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত বিশ্বকাপটা নাও খেলে, আবারও বলছি বিশ্বকাপটা যদি বাংলাদেশ নাও খেলে, তাতেও করেও কিন্তু অবাক হবার কিছু থাকবে না। বাংলাদেশ যে স্ট্যান্ড নিয়েছে শ্রীলঙ্কার মাটিতে তারা বিশ্বকাপ খেলতে যেতে চায়, সেটাও কিন্তু সত্য হতে পারে। খুব সম্ভবত আইসিসি সেটা খুব গুরুত্ব দিয়ে দেখছে এবং সেটাও হয়তোবা যে সময়টা, যে টাইমলাইনটা বললাম, সেই টাইমলাইনের মধ্যে হয়তোবা চূড়ান্ত হয়ে যাবে। সব কিছু পেছনে ফেলে বাংলাদেশ বিশ্বকাপ খেলুক, বাংলাদেশ সেফটি মেনটেন করে, সিকিউরিটি মেনটেন করে, সব কিছু ঠিকঠাক রেখে বাংলাদেশ বিশ্বকাপে ভালো পারফর্ম করুক, সেটাই কিন্তু সবাই চায়। নাহিয়ান বিন জসিম, ৭১, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, মুস্তাফিজুর রহমান আর টি-20 বিশ্বকাপ ইস্যুতে এই প্রবাদ বাক্যই যেন মনে করিয়ে দিলেন তামিম ইকবাল। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলছেন বোর্ডকে চিন্তা ভাবনা করে সেই সিদ্ধান্তই নিতে হবে যেটা দীর্ঘমেয়াদে দেশের ক্রিকেটের মঙ্গল বয়ে নিয়ে আসবে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত।
ভোটের মাঠে দাঁত কামড়ে পড়ে থাকলে কত কিছুই না হতে পারত। বিসিবি নির্বাচনে জিতে হয়তো সভাপতিও হয়ে যেতে পারতেন তামিম ইকবাল খান, কিন্তু তাতে কি এভাবে এমন মাটির গন্ধ নেয়ার সুযোগ পেতেন? এভাবে হাত বাড়ালেই কি পাওয়া যেত স্বপ্নের সুপারস্টারকে? ক্ষমতার লড়াইয়ে তামিম কি করেছেন কি করেননি সেটা ভিন্ন আলাপ। তবে এই মুহূর্তে যেটা টক অফ দ্য ক্রিকেট ওয়ার্ল্ড, বাংলাদেশ ভারতের মাঠে গিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপ খেলবে কিনা। আইসিসি, বিসিসিআই, বিসিবি চিঠি চালাচালি চলছে। তবে তামিমের পরিষ্কার কথা, সিদ্ধান্ত যেটাই আসুক সেটা নিতে হবে দেশের ক্রিকেটে তার দীর্ঘমেয়াদী প্রভাব চিন্তা করে। বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। অবশ্যই গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট, আপনার গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে। তামিমের কথাতেই পরিষ্কার, আইসিসি আর বিশ্ব ক্রিকেটের মোড়ল ভারতের সাথে যে সম্পর্কের পথে বাংলাদেশ হাঁটছে সেটা অনেকটা আগুন নিয়ে খেলার মতো। কারণ ইন্টারন্যাশনাল সার্কিটে বাংলাদেশ খুব একটা নতুন সদস্য না হলেও তেমন প্রভাবশালীও হয়ে উঠতে পারেনি। সেটা আইসিসির স্টেক হোল্ডার হিসেবে যেমন, তেমনি 22 গজে ক্রিকেটারদের পারফরমেন্সের ক্ষেত্রেও। তাই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রেও ওসব রাখতে হবে মাথায়। আর রেশারেশির বাইরে আলোচনার টেবিলই হতে পারে অনেক কিছুর সমাধান। পৃথিবীতে অনেক কিছু ডায়লগের মাধ্যমে কিন্তু সমাধান করা যায়। ওই ডায়লগটা আপনারা শুরু করেন, কথা বলেন, ওটার ওইভাবে যদি সমাধান হয় তাহলে সবচেয়ে ভালো। আপনি একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পর, ওই ডায়লগ করার পর একটা কমেন্ট দেন, এটা পাবলিকরে জানান। আপনি যদি প্রতিটা স্টেপ পাবলিকরে জানান, তখন খামাকা একটা আনসার্টেনটি তৈরি হয়ে যায়, যেটা এখন হয়ে গিয়েছে। তো আজকে যদি কালকে এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত যদি চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে যদি অন্যরকম হয়, তখন আবার আপনার প্রথম কমেন্টের আপনি কি উত্তর দিবেন? ঠিক না? বিসিবিও যদিও এখনো আলোচনাতেই সমাধান খুঁজছে। আইসিসি কে বোঝানোর চেষ্টা চলছে কেন ভারতে গিয়ে খেলা বাংলাদেশের ক্রিকেটার এবং ক্রিকেট সংশ্লিষ্ট প্রতিটা মানুষের জন্য এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ। তামিম মনে করিয়ে দিয়েছেন, গ্রেটার অ্যাচিভমেন্টের কথা চিন্তা করে অনেক সময় জনপ্রিয় নয় এমন সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে বোর্ডকে। সাধারণ মানুষের অনেক কিছু চিন্তা না করলেও চলে, কিন্তু আলোচনার টেবিলে বসে বিসিবি একই পথে হাঁটলে সাধারণ মানুষ আর ক্রিকেট অথরিটির মধ্যে পার্থক্য তো খুব বেশি থাকে না। পাবলিক অপিনিয়ন অনেক রকমের থাকে। আমরা যখন খেলতে যাই তখন অনেক ধরনের দর্শক ইমোশনসে অনেক কিছু বলেন। বাট সব কিছু যদি আমরা ওইভাবে করে চিন্তা করি, তাহলে আপনি এত বড় অর্গানাইজেশন চালাতে পারবেন না। বিকজ আপনার আজকের ডিসিশন কিন্তু আগামী 10 বছর পর কি এফেক্ট করবে, এগুলো সব কিছু চিন্তা করে যে জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো, বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভালো, ওই ধরনেরই ডিসিশন নেওয়া উচিত, যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি। যেহেতু আমি ক্রিকেট বোর্ডে এখন নাই, তাহলে আমার সিদ্ধান্তটা আপনাকে বলতে পারছি না। যদি আমি থাকতাম তাহলে জানতাম। তবে দিন শেষে সবার কথা একটাই, ক্রিকেট ডিপ্লোমেসিতে ফলাফল দিন শেষে যেটাই বেরিয়ে আসুক, নিজেদের নিরাপত্তা আর আত্মসম্মান অক্ষুণ্ণ রেখে দেশের ক্রিকেটটাকে এগিয়ে নিতে হবে। আর বিশ্ব দরবারে লাল সবুজ পতাকাকে টিকে থাকতে হবে মাথা উঁচু করে। খালিদ জামিল, একাত্তর। সবার আগে বাংলাদেশ, তাই বাংলাদেশের মর্যাদা আর ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কায় ফেলে বিশ্বকাপে যাওয়ার তেমন কোনো প্রয়োজন নেই। তবে মুস্তাফিজ ইস্যুতে সৃষ্টি হওয়া এই জটিলতা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে আলোচনায় বসে সমাধান করার পক্ষে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ফুটবলার আমিনুল হক। কোনোভাবেই হচ্ছে না, কোনো কিছুতে ধরা দিচ্ছে না জয়। এবারের বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেস যেন সেই ফুল যার মধু পান করে যাচ্ছে প্রতিটা দল, কিন্তু কেউ খোপায় সাজাচ্ছে না। হতশ্রী পারফরমেন্সের আরও এক ডিসপ্লেতে এবার রাজশাহীর কাছে 4 উইকেটে ম্যাচ হারল নোয়াখালী এক্সপ্রেস। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। মুখে হাসি, অন্তরে কষ্ট। জাকের আলী অনেক জানেন টানা 6 ম্যাচ হারে কতটা দুঃখ। রাজশাহীর কাছে 4 উইকেটে হারের পর জাকেরের এই হাসি যতই বেমানানো হোক, না হেসে আর উপায় কি? কতদিন আর মুড অফ করে থাকা যায়? এবারের বিপিএল এ নোয়াখালী সেই দল যাদেরকে যেই পাচ্ছে সেই কষ্ট দিয়ে চলে যাচ্ছে। কপাল এতটাই খারাপ যে টসও এখন আর নোয়াখালীকে সঙ্গ দেয় না। বিপিএল এ 5মবারের মতো টস হেরে তাই ব্যাটিংয়ে নামতে হয় নোয়াখালীকে।
নোয়াখালীর দুই ওপেনার শাহাদাত দীপু আর সৌম্য মিলে পাওয়ার প্লেতে বোর্ডে তোলেন 41 রান। অবশ্য এই জুটি আর বেশি দূর যেতে পারেনি। 30 রানে রিপন মণ্ডলের বলে লেগ বিফোর হয়ে ফেরেন শাহাদাত দীপু। 13তম ওভারে বোলিং এসেই রাজশাহী কাপ্তান শান্তর বাজিমাত। 7 রানে তার বলে আউট মাঝ সাদকাত। তবে সৌম্য ছিলেন এক্সেপশনাল। টানা 2 ম্যাচ সিঙ্গেল ডিজিটে আউট হবার পর এবার 40 বলে তুলে নেন 50। 43 বলে 59 রান আসে সৌম্যর ব্যাট থেকে। বরাবরের মতো এবারও নোয়াখালীর হয়ে লড়াই করেছিলেন মোহাম্মদ নাবি। রিপন মণ্ডলের দ্বিতীয় শিকার হবার আগে 26 বলে 35 রান করেন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে নোয়াখালী এক্সপ্রেসের সংগ্রহ দাঁড়ায় 5 উইকেটে 151। টার্গেট চেস করতে নেমে রাজশাহীকেও ভালো স্টার্ট এনে দেন তানজিদ তামিম আর মোহাম্মদ ওয়াসিম। ওপেনিং জুটিতে 5 ওভারে তোলেন 47 রান। তবে তানজিদ 21 রানে বোল্ড হয়ে ফিরলে ছন্দপতন হয় ওয়ারিয়রদের। 1 ওভার পর নাজমুল শান্ত আউট হন 1 রানে। আইএল টি20 থেকে ফেরা মোহাম্মদ ওয়াসিম মাঠে নেমে এদিন 50 তুলে নেন। সাথে মুশফিককে নিয়ে 44 রানের পার্টনারশিপে রাজশাহীকে নিয়ে যান সুবিধাজনক স্থানে। আউট হবার আগে 35 বলে 60 রান করেন মোহাম্মদ ওয়াসিম। তবে টুইস্ট তো এরপরেই। ব্যাক টু ব্যাক ওভারে মুশফিক আর ইয়াসির রাব্বি আউট হলে ম্যাচ হেলে পড়ে নোয়াখালীর দিকে। কিন্তু আফসোস, সেই সুযোগ কাজে লাগাতে পারেনি খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। রান বার্লের ব্যাটে ভর করে রাজশাহী ম্যাচ জিতে নেয় 1 ওভার আগে 4 উইকেটে। এর মধ্য দিয়ে বিপিএলে টানা ম্যাচ হারে ডাবল হ্যাট্রিক করল নোয়াখালী। হ্যাঁ, 6 ম্যাচের 6টাতেই হার। পার্থ বণিক, 71। সিডনি টেস্টে 5 উইকেটে জিতেছে অস্ট্রেলিয়ার সাথে 4-1 ব্যবধানে অজিদের সিরিজ জয়ের মাধ্যমে পর্দা নামলো এবারের অ্যাশেজের। উসমান খাজার শেষ টেস্ট, ট্র্যাভিস হেডে 3 সেঞ্চুরি। ইংল্যান্ড খেলোয়াড়দের অতিরিক্ত মদ্যপান, প্রায় 1.5 দশক পর অস্ট্রেলিয়া ইংলিশদের টেস্ট জয় নানা কারণে স্মরণীয় হয়ে থাকবে এবারের অ্যাশেজ। ফয়সাল হাবিবের রিপোর্ট। চির প্রতিদ্বন্দ্বী ইংলিশ ক্রিকেটারদের গার্ড অব অনারে সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেন উসমান খাজা। ক্রিকেট মাঠ যদি হয় তীর্থস্থান, সেই তীর্থেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে সিজদা দিলেন উসমান। সাক্ষী হলো পরিবার পরিজন, বাবা মার চোখ ভিজল অশ্রুতে, সন্তানরা গর্বিত হলো বাবার কীর্তিতে। অ্যাশেজের 5ম টেস্টটা উসমান খাজার জন্যই স্মরণীয় হয়ে থাকবে সবার মননে। মাঠের খেলায় অবশ্য এই টেস্টেও তেমন ভিন্ন কিছু দেখা যায়নি। 5 ম্যাচ সিরিজে 4থবারের মতো হেরেছে ইংল্যান্ড। এসসিজিতে ওদের হার 5 উইকেটে। অ্যাশেজ জয় হয়েছিল আগেই। এদিন মাঠ ভর্তি দর্শকের সামনে ট্রফি উদযাপন করেছে অস্ট্রেলিয়া দল। যে অ্যাশেজ শুরু হওয়ার আগে আলোচনা হয়েছিল বিস্তর, সেই অ্যাশেজে ইংল্যান্ড পাত্তাই পায়নি তেমন। তবে এই সিরিজ মনে রাখার মতো ঘটনা দিয়ে গেছে অনেক। সিডনিতেই সিরিজে 600 রান করার পর ট্রাভিস হেড বলেছিলেন, মনে হচ্ছে 400 রান বেশি করে ফেলেছি। বিনয় বলেন অথবা হেয়ালি, হেডেরই মানাই। কেননা ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন অস্ট্রেলিয়া ব্যাটার। 3 সেঞ্চুরি করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হেড। সেরা 5-এ হেডের সাথে আছেন আরো 2 অজি ব্যাটার। আর 2 এবং 3 নম্বর জায়গাটা গেছে ইংলিশ জো রুট আর হ্যারি ব্রুকের দখলে। ব্যাট হাতে যেমন ছড়ি ঘুরিয়েছেন হেড, বোলিংয়ে আগুন ছড়িয়েছেন মিচেল স্টার্ক। বলা যায় একা হাতে অজি বোলিং অ্যাটাককে টেনেছেন বাঁহাতি পেসার। 5 ম্যাচে 31 উইকেট সেই প্রমাণই দিচ্ছে। 22 উইকেট নিয়ে 2 নম্বরে আছেন ব্রাইডন কার্স। সেরা 5-এ আছেন আরেক ইংলিশ পেসার জশ টাঙ্গো। বাকি 2 জন অজি পেসার স্কট বোল্যান্ড এবং মাইকেল নেসার। ব্যাটিং বোলিংয়ে ইংলিশদের ব্যক্তিগত সাফল্য থাকলেও সিরিজটা তারা ভুলে যেতেই চাইবে নানা বিতর্কের কারণে। সিরিজের মাঝপথে ছুটি কাটাতে গিয়ে অতিরিক্ত মদ পানের অভিযোগে বিদ্ধ হয়েছে ইংল্যান্ড দলের ক্রিকেটাররা। এ নিয়ে চলছে তদন্ত। ঘরে বাইরে বয়ে গেছে সমালোচনার ঝড়। সাথে যুক্ত হয়েছিল জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপদের পুরো সিরিজ জুড়েই অফ ফর্ম। তবে কিছুই যে ভালো হয়নি ইংল্যান্ডের অস্ট্রেলিয়া সফরে বলা যাবে না তা। 14 বছর পর অস্ট্রেলিয়ায় কোনো টেস্ট জিতেছে ইংল্যান্ড। মেলবোর্নে মাত্র 2 দিনে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার ঘটনা মনে রাখবে ইংলিশরা। একই সাথে এবারের মতো ওই জয়টাই হয়তো চাকরি বাঁচিয়ে দেবে ব্র্যান্ডন ম্যাককালামের। ফয়সাল হাবিব, 71। দেশের ক্রীড়াঙ্গনের হারানো গৌরব পুনরুদ্ধারে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল আয়োজন করেছে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট। আয়োজকদের লক্ষ্য এই টুর্নামেন্টের মধ্য দিয়ে দেশের তরুণ প্রজন্মের মাঝে সুস্থ ক্রীড়া সংস্কৃতি ও দেশপ্রেমের চেতনার
বিকাশ করা। বুধবার মিরপুরের সিটি ক্লাব মাঠে এক সংবাদ সম্মেলনে উন্মোচন করা হয়েছে টুর্নামেন্টের অফিসিয়াল জার্সি ও ট্রফি, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। এছাড়া সংবাদ সম্মেলনে ছিলেন ক্রিকেটার তামিম ইকবাল। T10 ফরম্যাটের এই টুর্নামেন্ট মাঠে গড়াবে 9 জানুয়ারি। আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের এই প্রতিযোগিতা ক্রিকেটেও যোগ করতে পারে নতুন মাত্রা। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিল এক চমকপ্রদ সিদ্ধান্ত। বার্সার শুরুর একাদশে নেই বিস্ময় বালক লামিন ইয়ামাল। মাত্র 18 বছর বয়সেই যাকে ঘিরে নতুন যুগের স্বপ্ন দেখছে কাতালানরা, সেই ইয়ামালকে কেন বেঞ্চে রাখলেন হান্সি ফ্লিক? চোটের ঝুঁকি, ভবিষ্যৎ পরিকল্পনা আর এল ক্লাসিকোর সম্ভাব্য ফাইনাল, সবকিছুর অঙ্ক মিলিয়েই সতর্ক পথে হাঁটলেন জার্মান কোচ। এ নিয়ে আরো জানাচ্ছেন জুবায়ের নূর। বার্সেলোনার আক্রমণের প্রতীক হয়ে ওঠা লামিন ইয়ামাল নামটার সঙ্গেই এখন জড়িয়ে আছে প্রত্যাশা আর উত্তেজনা। কিন্তু চলতি মৌসুমে সেই উজ্জ্বলতার মাঝেই বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। বিশেষ করে গ্রোইং সমস্যায় ভুগে ইতিমধ্যে 5টি ম্যাচ মিস করেছেন এই তরুণ। শুধু এই মৌসুম নয়, গত 2024-25 মৌসুম মিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে 11 ম্যাচ খেলতে পারেননি চোটের কারণে। ঠিক এই প্রেক্ষাপটেই স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ইয়ামালকে শুরুর একাদশে না রাখার সিদ্ধান্ত নেন বার্সা কোচ হান্সি ফ্লিক। ইয়ামাল খেলতে পারবে, তবে সে গতকাল অনুশীলন করেনি। আমরা তার সঙ্গে কথা বলেছি, সে ঠিক আছে, কিন্তু আমাদের লক্ষ্য বড়। আমরা আজকের ম্যাচের পাশাপাশি সামনের ম্যাচগুলোর কথাও ভাবছি। ফ্লিকের এই সিদ্ধান্ত যে একেবারেই কৌশলগত তা স্পষ্ট। সামনে ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ বা আতলেতিকো মাদ্রিদ। বিশেষ করে এল ক্লাসিকো হলে মৌসুমের আগের হার শোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। সেখানে ইয়ামালকে শতভাগ ফিট অবস্থায় দেখতে চান বার্সা বস। ইয়ামাল না থাকলেও বার্সেলোনার স্কোয়াড ডেপথ যে কতটা শক্তিশালী তা প্রমাণ হয়ে যায় সেমিফাইনালের প্রথমার্ধেই। ম্যাচের 22 মিনিটে ফেরান তোরেস গোলের খাতা খুলেন। এরপর ফার্মিন লোপেজ, বার্গজি ও রাফিনিয়ার গোল সব মিলিয়ে বিরতির আগেই 4-0 ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা। ইয়ামাল ছাড়াও যে বার্সা ভয়ঙ্কর সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল স্প্যানিশ জায়ান্টরা। এদিকে মাঠের বাইরের আলোচনাও কম নয়। লামিনে ইয়ামালকে ঘিরে বার্সেলোনায় যে উন্মাদনা তা অনেকের কাছেই লিওনেল মেসির শুরুর দিনের কথা মনে করিয়ে দেয়। সাংবাদিকদের সঙ্গে সাম্প্রতিক এক কথোপকথনে ইয়ামাল নিজেই অবশ্য তুলনা টানতে নারাজ জানিয়েছেন। ইয়ামালের স্বপ্ন একটাই, বার্সেলোনাকে আবারও বিশ্বের সেরা ক্লাবে পরিণত করা। 2015 সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্মৃতি টেনে সে জানিয়েছেন, এই দল শুধু পেশাদার দায়িত্ব নয়, হৃদয় দিয়ে ক্লাবের রং ধারণ করে খেলছে। সব মিলিয়ে সুপার কাপের সেমিফাইনালে লামিন ইয়ামালকে বেঞ্চে রাখা কোনো দুর্বলতার ইঙ্গিত নয়, বরং ভবিষ্যতের জন্য বিনিয়োগ। চোট ঝুঁকি কমিয়ে বড় মঞ্চের জন্য প্রস্তুত রাখার বার্তাই দিয়েছেন হ্যান্সি ফ্লিক। আর ইয়ামাল সে অপেক্ষায় আছে সঠিক সময়ের, কারণ বার্সেলোনার এই বিস্ময় বালকের গল্পটা যে এখনো সবে শুরু। জুবায়ের নূর, 71। এই ছিল এই মুহূর্তে খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।